জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। 14টি কেন্দ্রের গণনা সম্পূর্ণ। দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর। ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনের মতো আপিল কার্যক্রম চলছে। নিষ্পত্তি 10 থেকে 18 তারিখ পর্যন্ত সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা এসি সানাউল্লাহর। শহীদ জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে, বললেন খসরু। একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে প্রশাসন, অভিযোগ জামায়াতের। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা, জয় ও পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ। হত্যা মামলায় সালমান, আনিসুল, দীপমণি গ্রেপ্তার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণেও শক্তি প্রয়োগের ভাবনা যুক্তরাষ্ট্রের। মাদুরোর মতো নিজেকেও গ্রেপ্তারের চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের। এবং টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে এমন দাবি ভিত্তিহীন। বিবৃতি বিসিবির। উত্থাপিত বিষয়গুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছে আইসিসি। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। শুরুতে জাকসু নির্বাচনের খবর। তেইশ ঘন্টা পেরিয়ে গেলেও ঘোষণা করা হয়নি জাকসু নির্বাচনের ফল। 39টি কেন্দ্রের মধ্যে 14টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ভিপি পদে এগিয়ে আছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ছাত্র অধিকার পরিষদের রাকিব। আর জিএস ও এজিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের যথাক্রমে আব্দুল আলিম ও মাসুদ রানা। ভোট গণনায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন একদিন পেরোলেও ফলাফল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিশ্ববিদ্যালয়টি ইতিহাসে প্রথম এমন ভোট উৎসবে এমন ফলাফল প্রকাশ করে ধীরগতি ভাবাচ্ছে জবিয়ানদের। বুধবার দুপুর পর্যন্ত অন্তত 30% কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের একেএম রাকিব ও শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অন্যদিকে এই দুই বড় প্যানেলের জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থী এগিয়ে। এছাড়া একাধিক প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। কেন্দ্রীয় সংসদের জন্য 21টি পদে 157 জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের 13টি পদে 33 জন সহ মোট 34টি পদের বিপরীতে প্রার্থী 190 জন। খানিকটা বিরক্তির ছাপ, যেহেতু ফলাফল একটু দেরি হচ্ছে দিতে। যদি সময় মতো দেওয়া হতো তাহলে হয়তো আরো ভালো লাগতো। নির্বাচন অনেক উৎসবমুখর ছিল, সবাই প্রত্যাশী ছিল যে রেজাল্ট নিয়ে। তো রেজাল্ট যে একটা টান উত্তেজনা, এটা আমরা অলরেডি ফিল করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গায় এসেছে যে প্রত্যেকটা সম্পাদকীয় পদে এবং সর্বোচ্চ যে পদটা ভিপি পদ যদি আমরা কেয়ার করি, প্রত্যেকটা পদেই কিন্তু খুব টান উত্তেজনা। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা 5 ঘন্টা বন্ধ থাকে। পরবর্তী সময়ে নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত 12:30টার পর ভোট গণনা শুরু হয়। ফলাফল ঘোষণায় এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচন কমিশনার ডক্টর জুলফিকার মাহমুদ বলেন, ওএমআর মেশিনে গণনা চলছে। নিয়মিত বিরতিতে আমরা একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করছি এবং এখন কিন্তু খুব স্মুথলি আমাদের ভোট গণনা চলছে। সুতরাং আমরা আশা করছি বিকাল নাগাদ হয়তো আমাদের কার্যক্রম শেষ হবে। জাকসু নির্বাচনে মোট ভোটার 16,665 জন। 57% ভোট কাস্ট হয়েছে বলে জানায় কমিশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট গণনার আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম। তাহিদ, ভোট গণনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি ধন্যবাদ। আপনি জানেন গতকাল থেকে নির্বাচন বেলা 3টার সময় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। এরপর কিন্তু গণনা শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতা, নানান কিছু মিলিয়ে কিন্তু সেই যথাসময়ে তারা ফলাফল ঘোষণা করতে এখনও পারেনি। এখন পর্যন্ত কিন্তু 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। 14টি কেন্দ্রের মধ্যে কিন্তু 14টি কেন্দ্রের মধ্যে 249 ভোটে এগিয়ে আছে কিন্তু ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী, ছাত্র অধিকার পরিষদের নেতা
AKM রাকিব। এছাড়া রিয়াজুল ইসলাম শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, তিনি 1424 ভোট পেয়েছেন এই 14টি কেন্দ্রে। যদি জিএস পদের কথা একটু বলি, যে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম, উনি 1612 ভোট পেয়েছেন। এখানে শিবির প্রার্থী 819 ভোট এগিয়ে আছে। এছাড়া এজিএস পদে মাসুদ রানা শিবির সমর্থিত প্রার্থী, উনি 1466 ভোট পেয়েছেন। উনি এখানে প্রায় 169 ভোট এগিয়ে আছেন। তো এখন পর্যন্ত 39টি কেন্দ্রের মধ্য থেকে কিন্তু এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলো সন্ধ্যা হতে পারে চূড়ান্ত ফলাফল পেতে, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো চলছে আপিল আবেদন। বুধবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক 10টি বুথে তৃতীয় দিনে আপিল দায়ের শুরু হয়। দুপুর 12টা পর্যন্ত 3 দিনে মোট 197টি আপিল দায়ের করা হয়। রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল প্রার্থীরা নানা বিষয়ে অভিযোগ করেছেন। এর আগে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শেষে 723 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। আমার একটা বিদ্যুৎ বিল, যেখানে একটা বিলেই 2044 টাকা বিল করা হয়েছে, তো সেটার পরিশোধের সময়সীমা দেওয়া হয়েছে 3/1/26। আমি ওই দিন যথারীতি 2:13 আমি এটা পরিশোধ করেছি, কিন্তু আপনার এটা 12টার মধ্যে আমার নমিনেশনটা বাতিল করা হয়েছে এটা দেখে। তো আমার কাছে মনে হয়েছে যে আপনার রিটার্নিং অফিসার মহোদয় এটা খুব বেশি যাচাই বাছাই না করেই তিনি এটা বাতিল করেছেন। বিগত 3 নির্বাচনে যে ক্ষতি হয়েছে সেগুলোকে সমন্বয় করে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও এনজিও বিষয়ক বিরোতে সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচনের জন্য নাগরিক পর্যবেক্ষক শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, প্রত্যাশার সাথে যৌক্তিক প্রত্যাশার সমন্বয় ঘটাতে হবে। তিনি আরও বলেন, অনেক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধ আছে, তবুও ভালো নির্বাচন আয়োজনের প্রত্যাশা রয়েছে কমিশনের। ইসি সানাউল্লাহ আরও জানান, 300-এর বেশি পর্যবেক্ষক নিবন্ধনের জন্য আপিল করেছিলেন। তার মধ্যে 81 জন নিবন্ধন পেয়েছেন নাগরিক পর্যবেক্ষক হিসেবে। আমরা সম্মিলিতভাবে আমাদের জাতির প্রত্যাশা ডেলিভার করতে পারবো, আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের কিছু গ্লিচ থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট এই সীমাবদ্ধতাগুলো যেন আমাদের টলারেবল লিমিটের মধ্যে থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় বেগম জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। আধুনিক বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া মিশন ও ভিশন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। প্রতিদিনের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টার পর গুলশান কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে ঢাকা 17 আসনের গুলশান থানার বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দের সাথে করেছেন মত বিনিময়। আলোচনা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ঢাকা 17 আসনের ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিভাবে আশ্বস্ত করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি ঢাকা 17 আসনের যাবতীয় সমস্যার কথা শুনেছেন তিনি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে দেশের বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণে ঢাকা 17 আসনের নির্বাচনী প্রচারণায় কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন গুলশান থানার বিএনপি নেতাকর্মীরা। ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন, যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান
নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায় সেগুলো বলেছেন। এ নিয়ে আরো তথ্য জানাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। সাইফুল, গুলশান কার্যালয়ের কি অবস্থা দেখছেন সেখানে এখন? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বেলা 11:15টার দিকে এই গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে তিনি আসেন এবং তারপর থেকে তিনি দফায় দফায় কিন্তু নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি শুরুতেই বৈঠক করেছেন ঢাকা 17 আসনের গুলশান থানার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে। তাদের সঙ্গে তিনি এই আসনের সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন, এই আসনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি জানার চেষ্টা করেছেন এবং পাশাপাশি এই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায় সেই বিষয়ে তিনি পরামর্শ করেছেন এবং নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যারা ঢাকা 17 আসনে ভোটার রয়েছেন তাদেরকে আশ্বস্ত করার জন্য সবাই যেন কাজ করে। এবং একটু পর এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাদের বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন তারা গুলশান কার্যালয়ে এসেছেন। পাশাপাশি আজকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের আরও বেশ কয়েকটি শাখার নেতাকর্মীরা তারা এসেছেন। ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা এসেছেন, যুব দলের নেতাকর্মীরা তারাও কিন্তু এসেছেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সংগঠনকে শক্তিশালী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদেরকে নানা নির্দেশনা দিচ্ছেন এবং নেতাকর্মীরাও দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে তাদের যে মনের যে কথাগুলো সেগুলো বলছেন এবং দলের সার্বিক যে চিত্র সেই চিত্রগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে তুলে ধরছেন। সব মিলিয়ে যেটি বলা চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্যান্য দিনের মতোই আজকে এই গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন এবং নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এবং আগামী নির্বাচনের যে সার্বিক যে পরিবেশ সেই পরিবেশটি তিনি কথা বলছেন। এই ছিল আমার কাছে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন জেলায় সফরে নিরাপত্তা নিশ্চিত সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের লিখিত পত্রে বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর সহ 13টি জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে এই আহ্বান জানানো হয়। লিখিত পত্রে জুলাই ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিতব্য দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের সফরসূচি তুলে ধরা হয়। আগামী 11 জানুয়ারি থেকে শুরু হয়ে তারেক রহমানের সফর শেষ হবে 14 জানুয়ারি। এসির নির্বাচনী আচরণবিধি মেনেই সব আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশ নেবেন বলেও জানানো হয় পত্রে। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, আগামী নির্বাচন অতীতের মতো পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহির। বলেন, এ ধরনের পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে চলে যাবে। সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত নির্বাচিত হলে সব দলের সাথে সমন্বয় করে সরকার গঠন করবে। এ সময় এনসিপিকে 10 আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক জানিয়ে তাহির বলেন, শীঘ্রই 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি স্পষ্ট করা হবে। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এক ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। 2024 সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী 11 জানুয়ারি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে এদিন ধার্য করেন। সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালীন সময়ে দুজন মুঠোফোনে আলোচনা করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকিয়েছে। নিজেরা ইন্টারনেট বন্ধ করলেও ইন্টারনেটের লাইন পোড়ানো হয়েছে এমন তথ্য ছড়িয়ে সেই দায় চাপিয়েছেন শিক্ষার্থীদের ওপর। এ মামলায় গ্রেপ্তার আছেন জুনায়েদ আহমেদ পলক। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে লড়বেন স্টেট ডিফেন্স।
সারা দেশে জেঁকে বসেছে শীত, পাশাপাশি দেখা মিলছে তীব্র কুয়াশার। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় 6.7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। পৌষের শুরুতেই হিমেল হাওয়ায় শীতের দাপট যেন স্পষ্ট হয়ে উঠেছে প্রকৃতিতে। গত কয়েকদিন ধরে সকাল হলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ, সঙ্গে বইছে মৃদু বাতাস। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। বদলগাছিতে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতেও প্রায় একই তাপমাত্রা, দশমিকের কোটা পেরিয়ে মাত্র এক ঘর উপরে। তীব্র ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তারপরও শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন তারা। এদিকে টানা 2 দিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। ভোর থেকে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে আসছে না। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে হাড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা জয়পুরহাটের। গেল কয়েকদিন থেকে সূর্যের দেখা মিলছে না। রাতে ও সকালে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকাল 9টা পর্যন্ত পুরো প্রকৃতি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকায় মানুষ ঘরমুখো হয়ে পড়েছে। শীতে আমাদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য খুব কষ্ট হয়। ঘন কুয়াশার কারণে আমরা ঘর থেকে বের হতে পারছি না, কিন্তু কাজ কামের জন্য আমাদের তবুও বের হতে হচ্ছে। এদিকে গত কয়েকদিন ধরে ফেনীতে কনকনে ঠান্ডা পড়েছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে যেমন বেড়েছে শৈত্যপ্রবাহ, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। ফেনী জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। একই অবস্থা দেখা গেছে কুড়িগ্রাম, গোপালগঞ্জ, পিরোজপুর ও সিরাজগঞ্জে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদ্যুতের দাম সাশ্রয়ে এবং পরিবেশের ক্ষতি কমাতে সোলার এনার্জি বা সৌর বিদ্যুৎ ব্যবহারে ঝুঁকছে সরকার। আগামী 2 মাসে 12টি সোলার প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত। এর ফলে এবছরই জাতীয় গ্রিডে যুক্ত হবে 918 মেগাওয়াট বিদ্যুৎ। পিডিবি চেয়ারম্যান নিউজ 24-কে বলেন, এই উদ্যোগে বিদ্যুতের আমদানি নির্ভরতা কমবে, ফলে মানুষ কিছুটা কম দামে বিদ্যুৎ পাবে, চাপ কমবে রাজস্বে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। সোলার এনার্জি বা সৌরশক্তি মানে সূর্য থেকে আসা আলো ও তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, যা সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে। বিদ্যুৎ উৎপাদনে এটি একটি নবায়নযোগ্য এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস, যা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমায়, পরিবেশ দূষণ রোধে সাহায্য করে। অন্তর্বর্তী সরকার সোলার এনার্জি বা সৌর বিদ্যুৎ ব্যবহারে নতুন সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে 12টি বড় সোলার প্ল্যান্ট অনুমোদন, সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্যানেল বসানো, বেসরকারি খাতে বিদ্যুৎ বিক্রির নতুন নীতি এবং প্রতিযোগিতামূলক দর কষাকষির মাধ্যমে সোলার ট্যারিফ কমিয়ে আনা, যা হবে 10 টাকার নিচে। গ্রিড টাইড সোলার প্রজেক্ট যেটা সিদ্ধান্ত হয়, এটি একটা ওপেন টেন্ডারিং প্রসিডিউরের মাধ্যমে হবে, পিপিআর ফলো করে বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে টেন্ডার ডকুমেন্টসগুলো করা হয়। কি পর্যায়ে পর্যন্ত আমরা এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি, সেই রকম একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আমাদের একটা বেস প্রাইস ছিল, প্রাকৃত মূল্য ছিল, তার আমরা 10% প্লাস মাইনাস করে। পিডিবি চেয়ারম্যান নিউজ 24-কে জানান, সরকারের এই সিদ্ধান্তে 1 বছরে জাতীয় গ্রিডে যুক্ত হবে 928 মেগাওয়াট বিদ্যুৎ। নির্ভরতা কমে আসবে, জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ কমবে 30 লাখ টন। 2041 সালের মধ্যে বাড়বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কমবে বিদ্যুতের দাম। 918 মেগাওয়াট আমি লিকুইড ফুয়েল দিনের বেলা অ্যাটলিস্ট বন্ধ রাখতে পারবো। ফলে কি হবে, আমার এই এক হলো যে আমার লিকুইড ফুয়েলের প্রাইসিংটা অনেক হাই, এর ডবল বা 2.5 গুণ। সেখানে আমি আর্থিকভাবে আমার ট্যারিফ কমে আসলো, আমার ডলারের উপরে চাপ আসবে না, বাংলাদেশ থেকে অনেক বেশি ডলার আমাকে করতে হবে না, ফলে বৈদেশিক মুদ্রার উপর একটা কম আসবে। নতুন নীতিমালার মাধ্যমে বেসরকারি খাতকে স্বাধীনভাবে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির সুযোগ দেওয়া হয়েছে, যা বিদ্যুৎ খাতের জন্য মাইলফলক সিদ্ধান্ত বলে মনে করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই প্রধান কর্মকর্তা। আরএমজি সেক্টরটা বৈদেশিক অর্ডার পেতে কিন্তু তারা অনেক হবে, তাদের জন্য ফেভারে থাকবে যে হ্যাঁ আমরা এখন ক্লিন
পাওয়ার ব্যবহার করছি, গ্রিন এনার্জি ব্যবহার করতেছি। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কাগজ নির্ভরতা থেকে শতভাগ অটোমেশন পদ্ধতিতে রূপান্তরের অংশ হিসেবে ব্যবসায়ীদের কর রিফান্ড প্রক্রিয়াকে ডিজিটাল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ইভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এখন থেকে করদাতাকে আর ভ্যাট অফিসে যেতে হবে না, এতে করে ভোগান্তি ছাড়াই ঘরে বসেই অনলাইনে রিফান্ড নিতে পারবেন তারা। রিফান্ড আটকে থাকাটা এটা কিন্তু ভালো জিনিস না। এই জন্য ইভেন এত সহজ প্রসেসে রিফান্ড পাওয়ার পরেও কিন্তু দেখবেন যে একটা লম্বা সময় কিন্তু ওনার টাকাটা আটকে থাকে, ইভেন এই অটো রিফান্ড হওয়ার পরেও। তাহলে প্রশ্ন হলো যে আমরা এটাকে কিভাবে কমাতে পারি। সেটা কমাতে পারি আমরা যদি একটু রিসার্চ করে দেখি কি কি কারণে রিফান্ডগুলো হয়, সেই জায়গাগুলো অ্যাড্রেস করা। জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনীয় মার্কিন সেনাবাহিনী ব্যবহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ভেনেজুয়েলায় অভিযানের পর ট্রাম্প প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। মেক্সিকো সাফ জানিয়েছে তাদের সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করা হবে না। উদ্ভূত পরিস্থিতিতে দেশের কৌশলগত খাত রক্ষায় জরুরি পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। আর্কটিকের বরফ শীতল পরিবেশ এখন উত্তপ্ত মার্কিন রাজনীতিতে। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ম্যাপে দেখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে এই দ্বীপ দখলে প্রয়োজনে নামানো হবে সেনাবাহিনীও। এমন আগ্রাসী ঘোষণায় নড়ে চড়ে বসেছে ইউরোপ। যদিও ডেনমার্ক সাফ জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির পণ্য নয়। উত্তেজনার পারদ চড়ছে লাতিন আমেরিকাতেও। নিকোলা মাদুরোকে আটকের পরই ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ওয়াশিংটনকে তোয়াক্কা না করে তিনি বলেছেন, সাহস থাকলে ট্রাম্প যেন তাকে কলম্বিয়া এসে গ্রেপ্তার করেন। আগ্রাসন বা মিসাইল হামলা মেনে নেওয়া হবে না। মেক্সিকো সীমান্ততেও এখন চরম অস্বস্তি। ভেনেজুয়েলার মতো কোনো অভিযান নিজের দেশে সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। কার্টেল দমনের অজুহাতে মার্কিন হস্তক্ষেপ রুখতে এবং সার্বভৌমত্ব বাঁচাতে কঠোর অবস্থানে যাচ্ছে মেক্সিকো। অন্যদিকে হামলার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভেনেজুয়েলা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গঠন করেছেন বিশেষ হাইকমান্ড। মার্কিন আগ্রাসনের মুখে দেশের শিল্প ও কৃষিখাত বাঁচাতে এবং জরুরি সরবরাহ সচল রাখতে ডাক দিয়েছেন গণপ্রতিরোধের। নিবির আমিন, নিউজ 24। বাংলাদেশি সহ 38 দেশের জন্য নতুন ভিসা বর নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র। এতে 38 দেশের ভিসা আবেদনকারীকে গুনতে হবে অন্তত $15,000 মার্কিন। মঙ্গলবার এক পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, ভিসা বর নিয়ম অনুসরণ করেই B1 ও B2 ভিসার জন্য আবেদন করতে হবে, তবে প্রবেশ অধিকার না পেলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। বন্ডের নিয়মটি চলতি বছরের 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। ভারতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না। নিরপেক্ষ ভেন্যুর অনুরোধ নাকি আমলেই নেয়নি আইসিসি, এমন দাবি করেছিল জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকেট ইনফো। তবে সেই খবরকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। আইসিসির সঙ্গে যোগাযোগের পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 1 মাস। তবে ভারতে হতে যাওয়া সেই আসরে বাংলাদেশ খেলবে কিনা সেই ধোঁয়াশা যেন কাটছেই না। মঙ্গলবার রাতে ESPN ক্রিকেট ইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তাজনিত কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে চাইলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সে অনুরোধ মানছে না আইসিসি। এমনকি ভারতে খেলতে না গেলে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন ও পয়েন্ট কাটার হুঁশিয়ারির কথাও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে। তবে এমন দাবিকে ভিত্তিহীন ও বানোয়াট বলে সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে 2026 টি-20 বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে যোগাযোগের পর পাওয়া প্রতিক্রিয়া প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বিবৃতিতে বলা হয়, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে ইভেন্টের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত ও প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে গ্রহণ ও বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। ভবিষ্যৎ পদক্ষেপ হিসেবে বিসিবি জানিয়েছে, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসবিহ শাওরুন, স্পোর্টস ডেস্ক, নিউজ 24।
আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।